আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেয়ালের বুকে টাঙানো ঘড়িটা দেখল। ঘন্টার কাঁটা দুটোর ঘরে এসে স্থির হয়ে দাঁড়িয়েছে। শাবাব ঘড়ি থেকে দৃষ্টি নামিয়ে ল্যাপটপ ওপেন করলো। পাশেই পানির বোতলটা হাতে তুলে পানি খেতে খেতে চেয়ারে পিঠ ঠেকিয়ে বসলো। ল্যাপটপটা ওপেন হতেই হীরের ছোটবেলার একখানা হাস্যোজ্জ্বল ছবি ভেসে উঠল। শাবাব পানিটুকু এক ঢুকে গিলে নিয়ে ছবিটার দিকে মুগ্ধ নয়নে তাকালো। কিছুক্ষণ একইভাবে ছবিটাকে দেখে মনে মনে কিছু একটা ভেবে হেসে উঠল। ডান হাতটা তুলে আলতো করে হাত রাখলো হীরের ছবিটার উপর। হীরের চোখ জোড়া হাত বুলিয়ে আবারও হাসলো। ছবিটা থেকে এবার মুগ্ধ দৃষ্টি তুলে মনোযোগ দিল ইম্পর্টেন্ট কাজে। ল্যাপটপ থেকে কপি করা ফাইলের ফোল্ডারে ঢুকে তীক্ষ্ণ দৃষ্টিতে সেগুলো মাথার ভেতর ঢোকাতে লাগলো। কাজগুলো প্ল্যানিং অনুযায়ী হয়ে গেলে কাল অনেক কিছু ঘটতে পারে, অনেক রহস্যের সমাধান। আকস্মিক নিঃশ্বাস আটকে এলো হীরের। ঘুমের ঘোরেই তা বাজেভাবে উপলব্ধি করতে পেরে কেশে উঠল। বুকের ভিতর তীব্র যন্ত্রণা করছে তার। নিঃশ্বাস নিতে গেলেই মনে হয় কেউ চেপে ধরছে গলা। অস্বাভাবিক তাড়নায় ছটফট করতে লাগলো হীর। ঘুম ভেঙে গেল তার। চোখ খুলতেই আরো তীব্র হয়ে উঠল বুকের ব্যথা এবং নিঃশ্বাস না নিতে পারার অসহ্য যন্ত্রণা। হীর কাঁদতে আরম্ভ করলো। কাঁদতে কাঁদতে গলা ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। দুহাত রক্তে মাখামাখি করছে, যা দেখে ভেতরটা ভয়ে চিৎকার পেরে উঠল। হীর যতই চেষ্টা করছে নিঃশ্বাস নিতে, ততই যেন হাড় বেড়ে যাচ্ছে বুকের ব্যথার কাছে। কাউকে ঢাকতে চেষ্টা করাটাও যেন বোকামি। জোরে জোরে কাঁদতে লাগলো হীর। বিছানার পাশে পানি শূন্য গ্লাস, কিন্তু এই মুহূর্তে তার চোখের ভুলে পরিপূর্ণ গ্লাস বলেই ঠাহর হচ্ছে। হীর হুমড়ে পড়ল সেদিকে, কিন্তু হিতে বিপরীত ঘটল। ছোট ড্রয়ারটা নিয়ে হীর নিচে পড়ে গেল, আর তার উপর যা যা ছিল সবটাই নিচে পড়ে ভেঙে গেল। হীরের মনে হচ্ছে এই ঘরের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। এই ঘর থেকে সে বের হতে পারলেই সে বেঁচে যাবে, তাই ফ্লোরে পড়েই গড়াতে লাগলো সে। যে করেই হোক এখান থেকে বের হতে হবে, কিন্তু সে যাই করতে যাচ্ছে সবটাই বিফলে চলে যাচ্ছে। এদিকে কাঁচতে কাঁচতে রক্তক্ষরণ যেন তার মৃত্যু আরো নিশ্চিত করে তুলছে। শাবাব হঠাৎ চমকে উঠল অনাকাঙ্ক্ষিত কোনো শব্দে। বারবার কারোর কাশির শব্দ পাওয়া যাচ্ছে, আবার এক্ষুনি যেন কিছু ভেঙে গেল। কোথায় কি হচ্ছে? শাবাব দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। মনটার ভিতর কু ডাকলো, হীরের ঘরে নয় তো? শাবাব এক সেকেন্ডও দেরি করল না আর। ছুটতে গেল হীরের রুমে। ভেতরে ঢুকে দেখলো হীরের হাত মুখ রক্তে ভেসে উঠেছে। হীরকে এই অবস্থায় দেখে কেঁপে উঠল শাবাব। হীর বলে চেঁচিয়ে তাকে দ্রুত পাজা কোলে করে ওঠালো। শাবাব হীরকে তার বিছানার দিকে নিয়ে যেতে নিলেই হীর মুখ খোলে। নিঃশ্বাস আটকে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। শাবাব অসহায় চোখ জোড়া মেলে তাকায় হীরের মুখের দিকে। কোনো প্রশ্নই ছাড়াই হীরকে নিয়ে বেরিয়ে যায় সে। হীরকে তার রুমে নিয়ে গিয়ে তার টিম মেম্বারদের কল করে। শাবাবের কল পেয়ে সবাই 1 মিনিটের মাথায় এসে উপস্থিত হয় তার রুমে। একে তো বিয়ে বাড়ি, তার উপর মধ্যরাত। শাবাব চায় না ঘটনাটি কোনো ক্রমে বাইরে জানাজানি হোক, তাই সবাইকে সাবধানতার সহিত কাজ করার আদেশ দেয় শাবাব। হীরের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতেই হীর সেন্স হারিয়ে ফেলে। তরি এবং কিরণ দুজন মিলে হীরের অক্সিজেনের ব্যবস্থা করে। তাকে বিছানায় ঠিক করে শুইয়ে দিয়ে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়, আর বাকিরা শাবাবের আদেশে তল্লাশি করতে যায় হীরের রুমে। স্যার, হীরের ঘর তো একদম ঠিক আছে, সেখানে সন্দেহজনক আমরা কিছুই পাইনি। আভিকের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো শাবাবের। চাপা আক্রোশে তার ভেতরটাই ঝড় শুরু হলো। মনে যে এবার বড় চালাকি করেই প্ল্যান করবে, সেটা তার মাথার আগে থেকেই ছিল। কিন্তু প্ল্যানটা কি করলো? তরি হীরের পাশ থেকে উঠে আসলো। আভিকের উদ্দেশ্যে সিরিয়াস ভঙ্গিতে বলল, কিছু পাইনি বললে চলবে না আভিব, কিছু তো একটা পেতেই হবে। আমার মনে হচ্ছে হীরের শরীরের কেমিক্যাল দেওয়া হয়েছে। দেখছো না ক্রমশ ফ্যাকাশে রূপ ধারণ করছে হীরের শরীর। শাবাব ধপ করে বসে পড়ল। হীরের পাশে হীরের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখখানার দিকে তাকিয়ে দুহাতে মুখ ঢাকল। তার মাথা কাজ করছে না। হীরকে ইমিডিয়েট হসপিটালাইজড করা উচিত, কিন্তু সে মোটেও করতে পারছে না।
তার হাত পা বাঁধা। শাবাবের অবস্থা দেখে সবাই মুখ চাওয়াচাবি করছে। তরি দ্রুত পায়ে এগিয়ে গেল শাবাবের দিকে। তার পাশে বসে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, ভেঙে পড়া চলবে না শাবাব। হিরকে আমরা এখন হসপিটালাইজড করতে পারবো না ঠিকই, কিন্তু বাড়িতে ডক্টর তো নিয়ে আসতে পারি। ইভান, মাহাদি, তোমরা দুজন দ্রুত চলে যাও। মেডিসিন বিশেষজ্ঞ যে কোনো একজন ডক্টর ধরে নিয়ে আসো। হিরের চিকিৎসার এই মুহূর্তেই খুব প্রয়োজন। অনার্থ হিতে বিপরীত হতে সময় লাগবে না। গো ফাস্ট। ইয়েস স্যার। ইভান এবং মাহুদি ছুটল মধ্যরাতে ডক্টর খুঁজতে। তরি, কিরণ এবং আভিককে পুনরায় পাঠালো হীরের রুমে। তারাও তরির আদেশে পুনরায় গেল হীরের রুমের তল্লাশি করতে। শাবাব। তরির ডাকে শাবাব মুখ তুলল, মাথা নিচু করেই জবাব দিল, আমি এখনই মনির খুন করবো তরি। রাগে শরীরের রক্ত টকবক করছে শাবাবের। সেটা তরি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। শাবাব চাইলেই বিনা জিজ্ঞাসাবাদে মনির খুন করতে পারে। সেটা কোনো অসম্ভব ব্যাপার হবে না শাবাবের কাছে। কিন্তু তাতে কি হবে? সব রহস্য তো রহস্যে ডুবে থাকবে। কোনো কিছুই যে আর সামনে আসবে না। হিরও জানবে না, কেউ জানবে না সেই রহস্য। রিল্যাক্স শাবাব, এই মুহূর্তে এতটা হাইপার হওয়া একদম ঠিক হবে না। তা আর কেউ না জানলেও তুমি তো ভালোই জানো বলো। খুন তো তুমি যে কোনো ভাবেই করতে পারো, কিন্তু তোমার তো প্রয়োজন রহস্যের সমাধান। সেটাই যদি জানতে না পারলে তাহলে আজ তোমার এই শরীরের কি মূল্য থাকবে বলো তো? তুমি চাইলে সবাইকে এক নিমিষে শেষ করতে পারো, কিন্তু আখেরে কি পাবে? ফল কি হবে? শূন্য। তাই ধৈর্য রাখো। হীরের কথা যদি বলি তবে ওকে আরো চোখে চোখে রাখতে হবে আমাদের নয়, তোমাকে। ওকে আরো কাছাকাছি রাখো শাবাব, নিজের পাশাপাশি রাখো। দুনিয়ায় এই মিছে মায়ায় কাউকে বিশ্বাস করো না, আমাকেও নয়। আমিও যে তোমার ক্ষতি করছি না বা করব না সেই নিশ্চয়তা আছে তোমার কাছে? আমি তো সেই নিশ্চয়তা দিতে পারছি না শাবাব। তাই আরো সতর্ক হও। আমার মনে হচ্ছে শত্রু তোমার ঘরেই আছে, মনি তো বাইরের লোক। মানে? আপাতত মানে খুঁজতে যেও না, সময় এলে নিজেই বুঝবে। আমাদের এই মুহূর্তে হীরকে কি ভাবা উচিত। আমার মনে হচ্ছে এরা এত রাতে ডক্টর পাবে না, তাই ভাবছিলাম ঘরোয়া ট্রিটমেন্ট আমি শুরু করব। শাবাব দীর্ঘশ্বাস ফেলল। হীরের শীতল হয়ে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। করুণ কণ্ঠে বলল, আমার সবকিছুর বিনিময়ে হীর পাখিকে চাই তরি, সবকিছুর ঊর্ধ্বে। তরি শাবাবের কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, আমরা সবাই আছি তো ডিয়ার। এ যেমন শত্রু আছে তেমন ভালোবেসে আগলে রাখার লোকও তো আছে বলো। ভরসা রাখো প্রিয়, যতক্ষণ বেঁচে আছি ওর জীবনে রক্ষা করার আমাদের দায়িত্ব। এতদিন এই লড়াইয়ে তোমার একাই ছিল, কিন্তু আজ থেকে এই লড়াই আমাদের পুরো গ্যাংয়ের। আমি আমাদের বাকি ফ্রেন্ড সার্কেলকে হীরের ব্যাপারে জানিয়েছি, ইভেন রিয়াদ স্যারের ব্যাপারেও জানিয়েছিল। ওরা তো জানতোই না হীর রিয়াদ স্যার এবং কণিকা ম্যামের মেয়ে। ইভেন রিয়াদ স্যার যে তোমার বাবাই সেটাও জানতো না। ওদের সবটা বুঝিয়ে বলেছি, ওরা সবটা শুনে বলল আমরা আর এক সেকেন্ডও লেট করব না, কালই আমরা হাজির হচ্ছি। এবার মনিকাও বুঝতে পারবে ব্রিগেডিয়ারদের পাওয়ার। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রিয়াদ স্যারের মার্ডার হওয়ার পেছনের রহস্যের সমাধান খোঁজা ওদের কাছেও বড় একটা ড্রিম প্রজেক্ট শাবাব। আমরা সবাই তোমার সঙ্গে আছি। আজ থেকে এটা কেবল তোমার একার লড়াই নয়, আমাদেরও সবার লড়াই। শাবাব অবাক হয়ে তরির কথাগুলো শুনল। মাথা নিচু করে দুই হাতে মুখটা একবার মালিশ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস চাইল। অতঃপর জোর করে হাসার চেষ্টা করে বলল, থ্যাঙ্কস ইয়ার। শাবাবের ধন্যবাদে তরির মুখ কুঁচকে এলো। শাবাবের পাশ থেকে উঠে হীরের পাশে গিয়ে বসলো। তার ট্রিটমেন্ট শুরু করতে করতে বলল, ফ্রেন্ডদের মাঝে ফর্মালিটি আমার একদম পছন্দ নয় জনাব, আপনি কিন্তু ভালো করেই জানেন সেটা। শাবাব মৃদু হাসল, মাথা নেড়ে বলল, এটা কিন্তু ফর্মালিটি নয়, সত্যি সত্যি থ্যাঙ্কস। ব্যাস ব্যাস, অনেক হলো, ধন্যবাদ। এবার হবু বইয়ের ট্রিটমেন্টে শুরু করতে দাও। শাবাব আবারও হাসল। হীরের হাতটা শক্ত করে চেপে ধরেই পাশে সরে তরিকে বসতে জায়গা দিল। তরিও বসল। ধীরে সুস্থে ট্রিটমেন্ট শুরু করলো হীরের। ঘণ্টাখানিকের মাঝে ডক্টর নিয়ে হাজির হলো ইভান এবং মাহুদি।
অন্যদিকে কিরণ এবং আভিক হীরের পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না। সবাই ব্যস্ত হয়ে গেল হীরকে নিয়ে, কিন্তু শাবাব হাল ছাড়ল না। ভোরের আলো ফুটতেই সে নিজেই গিয়ে হাজির হলো হীরের রুমে। ভোরের আলোয় অন্ধকার কেটে স্পষ্ট হয়ে উঠেছে পুরো রুম। তবুও যেন মনে হচ্ছে কিছু অস্বাভাবিকতা রয়েছে এখানে। কৃত্রিমতায় ছেপে আছে চারপাশ। ভোরের আলোর চেয়েও বেশি আলো এ ঘরে আটকা পড়েছে। শাবাব বা হাতটা উঁচিয়ে ঘরের লাইটগুলো অফ করে দিল, আর সঙ্গে সঙ্গে কৃত্রিমতা কেটে গেল। এখন ঘরটা প্রকৃতির সাথে বেশ সখ্যতা করে তুলেছে যেন। শাবাব ধীর গতিতে পা ফেলছে, ঘরের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাতের তুলনায় ঘরটা কিঞ্চিত ফাঁকা ফাঁকা লাগছে। শাবাব ক্ষুব্ধ দৃষ্টি মেলে তাকালো। রাতে ছিল, কিন্তু এখন নেই। কি নেই? কি ছিল? কি নেই? কি ছিল? কি নেই? কি নেই? কি নেই? ফুল নেই। শাবাবের মস্তিষ্ক নাচ পেরে উঠল, বুকের ভেতরটা ধক করে উঠল। হ্যাঁ, সে ধরতে পেরেছে। শাবাব ফট করে চোখ দুটো বন্ধ করে আবারও আওড়ালো কথাটা। ইয়েস, ফুল নেই। ফুল নেই। রাতে রজনীগন্ধা ফুল দিয়ে হীরের রুম সাজানো ছিল। তার তীক্ষ্ণ দৃষ্টিতে এসেছিল তা স্বল্প সময়ের জন্য, তবে তাড়াহুড়োয় দ্বিতীয়বার লক্ষ্য করা হয়নি। শাবাব আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে ছুটে গেল নিচের রুমে। পুরো টিমকে ব্যাপারটা জানাতে হবে। কেমিক্যাল দেওয়া ফুলগুলো মনি সরিয়ে ফেলার আগে সেগুলো উদ্ধার করতেই হবে, যে কোনো উপায়ে। রাতে উল্টো পাল্টা খেয়েছিলে তুমি কিছু? শাবাব ভেতরে ঢুকেই থমকে গেল। তার মা বসে আছে হীরের পাশে। হীরের ঘুম ভেঙেছে, বাকিরা পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। শাবাবকে ভেতরে ঢুকতে দেখেই অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো সবাই। শাবাব সবাইকে শান্ত হয়ে দাঁড়াতে ইশারা করলো। মায়ের পাশে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে গলা খাকারি দিয়ে বলল, মা তুমি, মানে তুমি কি? শাবাব, হীর যে অসুস্থ হয়ে পড়েছে, তুই আমায় একবারও ডাকলি না কেন? সকাল হয়ে গেল, এখনো জানানোর প্রয়োজন মনে করলি না মাকে? মা তেমন কিছু নয় তো মা। তেমন সিরিয়াস নয়। আসলে ওর হঠাৎ করে একটু মাইগ্রেনের প্রবলেম দেখা দিয়েছিল। আসলে হয়েছে, থাক। মাইগ্রেনের ব্যথা হোক বা যেটাই হোক, মাকে না বলে ঠিক করিসনি। দেখ একবার মেয়েটাকে কেমন শুকিয়ে গিয়েছে মুখখানা। মায়ের বকা খেয়ে শাবাব অসহায় চোখে হীরের দিকে তাকালো। হীর ফ্যাকাশে মুখে সেই থেকেই তাকিয়েছিল শাবাবের দিকে। শাবাব তাকাতেই সে চোখ সরিয়ে নিল। শাবাব মাথা নিচু করে ভুরু চুলকালো। পাশ থেকে তরি মা ছেলের কাণ্ড দেখে তাদের পানে এগিয়ে এসে বলল, আন্টি তুমি রাগ করো না প্লিজ। আসলে হয়েছে কি আমি বলছি। বাড়ি ভর্তি লোকজন ছিল বলেই শাবাব আর ভিড় বাড়াতে চায়নি হীরের কাছে। এই দেখো, আমার কিন্তু সবাই ছিলাম। সারা রাত ধরে তোমার মেয়ের ট্রিটমেন্ট করে তাকে কিন্তু সুস্থ করে দিয়েছি। তাই বলছি আর চিন্তা করো না, তোমার মেয়ে এখন একদম ঠিক আছে। একটু ক্লান্ত বটে, কিন্তু বাকি সব পারফেক্ট। কি হীর, বেটার লাগছে তো এখন? শেষ কথাটা তরি হীরের দিকে তাকিয়েই জিজ্ঞেস করল। হীর শুকনো হাসি দিল, চোখ ঝাপটে বলল, হ্যাঁ বড় মা, তরিয়াপুর ঠিক কথাই বলেছে। তরি নাজমা বেগমের হাত দুটো ধরে শান্ত কণ্ঠে বলল, ভরসা রাখতে পারো আন্টি আমাদের উপর। আমরা থাকতে হীরপরির কিছু হতে পারে না। কি শাবাব? শাবাব মাথা চুলকে মায়ের পানে তাকালো। নাজমা বেগম তরির গালে আলতো করে হাত রেখে মুচকি হাসলেন। অতঃপর শাবাবের কান মুলে দিয়ে বললেন, বদ ছেলে, পরের বার যদি আবার এই কাণ্ড করেছিস তবে মার আছে তোর কপালে। শাবাব শটান হয়ে দাঁড়িয়ে গিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠে বলতে লাগলো, মা 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 আমার ইজ্জতের ফালুদা করো না প্লিজ। এখানে সব আমার জুনিয়র মা। মা ছেলের কাণ্ড দেখে উপস্থিত সবাই মুখ টিপে হাসতে লাগলো। হীর শুকনো মুখেও হেসে উঠল। সেটা দেখে শাবাব লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। নাজমা বেগম হীরের পানে তাকিয়ে প্রশান্তির হাসি দিয়ে শাবাবকে ছেড়ে দিলেন। হীরের পাশে বসে তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, শরীরটা এখন কেমন লাগছে মা? হীর বড়মার হাতটা আগলে ধরে নিস্তেজ গলায় বলল, ভালো লাগছে বড় মা, তবে একটু খিদে খিদে অনুভব হচ্ছে। ওমা, খিদে পেয়েছে, আগে বলবে না? আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি লক্ষ্মীটি। হীর স্মিত হেসে মাথা নাড়ল। নাজমা বেগম দ্রুত চলে গেলেন হীরের জন্য খাবার আনতে। বাকিরাও আর দাঁড়িয়ে থাকলো না। নাজমা বেগমের পেছন পেছন তারাও চলে গেল। সবাই বেরিয়ে যেতেই শাবাব ধীর পায়ে এগিয়ে এসে হীরের পাশে বসল।
শাবাব বসতেই হিরো একটু নড়ে চড়ে উঠল। শাবাব আর চোখে হীরের দিকে একবার তাকিয়ে কলা খাকারি দিল। হীর শান্ত কণ্ঠে বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে আর বেশি ভাবতে হবে না। শাবাব স্মিত হাসল, ভাবুক কণ্ঠে জবাব দিল, ভাবার লোক কি জোগাড় করে ফেলেছিস? আমি কি তা বললাম নাকি? বললাম যে আমি এখন ঠিক আছি, আমি ফাইন। তোমাকে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমিও তো সেটাই বললাম, আমি দুশ্চিন্তা করব না মানে? আরেকজন করবে, আর তুই সেই আরেকজনকে খুঁজে পেয়েছিস কি, তাই তো? উফ, যাও তো, তোমার সাথে কথাই বলবো না। তার মানে কথা বলার লোকও পেয়ে গেছিস? হীর অসহায় চোখে তাকালো শাবাবের দিকে। শাবাব মনে মনে হাসছে। হীর জবাব দিচ্ছে না দেখে পুনরায় বলে উঠল, ও, তাহলে এখন থেকে প্র্যাকটিস শুরু? হ্যাঁ, ভালো ভালো, বেশ ভালো। যাও তো এখান থেকে, তোমার সঙ্গে কথা বলতে আমার মোটে ইচ্ছে করছে না। নতুন মানুষটি জুটিয়েও ফেলেছিস এর মধ্যে, তুই এত ফার্স্ট জানা ছিল না তো? হীর ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে তাকালো। জবাবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। কিছু বললেও বিপদ, না বললেও বিপদ। এত অদ্ভুত কেন লোকটা? শাবাব হীরের জবাবের প্রতীক্ষা না করে আচমকা হীরের দিকে ঝুঁকে গেল। দুজনের মাঝে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে থেমে গেল শাবাব। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে হীরের চোখে চোখ রাখল। আকস্মিক ঘটনায় হীরের চোখ জোড়া কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। ভয়ের দরুন চোখের পাতা অবধি কাঁপতে লাগলো তার। কতক্ষণ চোখ পিটপিট করে ঢোক গিলল সে। আমতা আমতা করে কিছু বলতে নিলেই শাবাব তার কপালে এক গভীর চুমু এঁকে দিল। হীর অতি দ্রুত চোখ বন্ধ করে নিয়ে অনুভব করল শাবাবের গভীর ছোঁয়াকে। সে চোখ বন্ধ রেখেই অনুভব করল শাবাবের গাঢ় চাহনি। হীরকে চোখ বন্ধ করে নিতে দেখে মুচকি হাসল শাবাব। কিছুক্ষণ তার ভয়ার্থ মুখখানাকে পর্যবেক্ষণ করে হুট করে হাওয়া হয়ে গেল সে। হীর চোখ খুলে দেখল শাবাব আশেপাশে নেই, মানে সে অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। হীর মৃদু হাসল। হঠাৎ আবিষ্কার করলো তার ভীষণ লজ্জা লাগছে। হঠাৎ করে এই লজ্জা কোথা থেকে উদয় হলো জানে না সে। লজ্জায় তার সারা শরীরে শিহরণ খেলে গেল। সে দুহাতে নিচের মুখ আড়াল করে লজ্জা ঢাকতে চেষ্টা করল, যা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সবটাই দেখল শাবাব। রাতুল, ইনান, মীর। হ্যালো মিস্টার হিরো। বিস্মিত কণ্ঠে একাধারে সবার নাম নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল শাবাব। রাতুল, ইনান এবং মীর তিনজনে মুখ চাওয়াচাবি করে হেসে উঠল। মুখে লম্বা হাসির রেখা টেনে তিনজনেই এসে জাপটে ধরল শাবাবকে। শাবাব বিস্ময় কাটিয়ে তিনজনকে জড়িয়ে ধরে দৃঢ় হাসল। ইনান তরির দিকে চোখ ইশারা করে বলল, এই পেতনি এখানে কি করে রে? তরি খ্যাপা দৃষ্টিতে তাকালো। শাবাব তরির দিকে তাকিয়ে হেসে উঠল। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আমার হবু বইয়ের দেখভাল করছে। রাতুল ভ্রু কুচকে বলল। তরি চেতে উঠল। রাতুলের পিঠে ধুম করে কিল বসিয়ে বলল, তোর বাসায় কবে গিয়েছি? বুয়াগিরি করতে? তরির কথায় জবাব না দিয়ে হো হো করে হেসে উঠল রাতুল। তরিকে আলগাভাবে জড়িয়ে ধরে বলল, আই এম ফাইন, তোদের খবর বল। মীর বলল, আমাদের খবর অসাধারণ। আর সাবারে বিয়ের দাঁত খেতে বাড়ি নিয়ে নিজের বিয়ের দাঁত খাবো। শাবাব চোখ কপালে তুলে বলল, হোয়াট? নিজের বিয়ের দাওয়াত মানে? বাকিদেরও একই রিয়াকশন। মীর রিল্যাক্স মুডে জবাব দিল, মানে কি, বাবা বিয়ের জন্য মেয়ে দেখছে, কিন্তু মায়ের এমন তারা দেখে মনে হচ্ছে আজই নিজের বিয়ের দাওয়াতটা পেয়ে যাব। মীরের কথা শুনে আবারও হেসে উঠল সবাই। তরি হাসতে হাসতে বলল, তো সমস্যা কি ভাই, করে ফের না। মীর দুঃখী দুঃখী গলায় বলল, আজ তুই ভাই না ডাকলে তোরা আর আমার বিয়ের দাওয়াত একসাথেই খেতাম। রাতুল ফিক করে হেসে দিল। ইনান হাসতে হাসতে মীরের গলা জড়িয়ে দাঁড়ালো। সবার মুখ টিপে হাসতে লাগলো। বাকি সবার মাঝে তরি কিছু বুঝতে না পেরে সবার মুখের দিকে তাকাতে লাগলো। তরি যে কিছু বুঝতে পারেনি সেটা মীর ঠিক আন্দাজ করতে পেরেছে, তাই অসহায় মুখে বলল, বুঝিসনি কিছু? তরি ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়ল। মীর দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাগ্যিস কিছু বুঝিসনি। মীরের কথায় আবারও হাসতে লাগলো সবাই। তরি অসহায় মুখ করে সবার দিকে তাকাতে লাগলো। শাবাব তরির কাঁধে হাত রেখে বলল, গত 4 বছরও যখন ওর কথার মানে তুমি বুঝতে পারোনি, তখন রিল্যাক্স থাকো। মাত্র 5 মিনিটে ওর কথার এক অক্ষরও তুমি বুঝতে পারবে না।
রাতুল আর ইনান শাবাবের কথায় হাসতে হাসতে গাঁটটা মারল তরির মাথায়। তরি দুজনের হাতে গাঁটটা খেয়ে খ্যাপা দৃষ্টিতে তাকালো, কিন্তু দুজনের হাসির দরুন আর তরির রিয়াকশনে পাত্তা দিতে হলো না। বাই দা ওয়ে ডু, আমাদের ভাতিজি কোথায়? মীরের প্রশ্নে হাসির বেগ চেপে সবাই মুখ উঁচিয়ে তাকালো। রাতুল এবং ইনান একসাথেই মাথা নেড়ে বলল, হ্যাঁ রে, তোর হুড়পড়ি কোথায়? আর আমাদের বিয়ের কোণে তার সাথেও তো দেখা করা উচিত, কি বলিস? তরি শাবাবের রুমের দিকে ইশারা করে বলল, হুড়পড়ি শাবাবের রুমে রেস্ট নিচ্ছে, আর সানিয়া মেবি ওর রুমে হবে। শাবাব হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ, তার আগে তোরা এদিকে আয়, মা বাবার সঙ্গে দেখা করবি তো। সবাই একসাথে বলে উঠল। শাবাব সবাইকে নিয়ে গেল তার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে। আজিম সাহেবের সঙ্গে কারোর ভাব না জমলেও নাজমা বেগমের সঙ্গে সবার ভাব জমে গেল। সবাই নাজমা বেগমের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করে চলে গেল সানিয়ার রুমে। সানিয়ার সাথে তাদের আড্ডার আসর জমল আধা ঘন্টা। অবশেষে সাবাব সবাইকে নিয়ে হীরের কাছে হাজির হলো। হীর এখন মোটামুটি সুস্থই আছে। রাতে ডক্টরের ঔষধের ডোজে ভালো কাজ হয়েছে। সে বিছানায় বসেই গল্প করছিল তার বন্ধুদের সাথে। শাবাব তার বন্ধুদের নিয়ে ভেতরে ঢুকতেই একরকম চমকে উঠল সবাই। আদ্র, মিলি এবং এশা তাদের দেখতেই দাঁড়িয়ে গেল। শাবাব সবাইকে দাঁড়িয়ে যেতে দেখে বলল, আরে আরে, কি হলো? সবাই দাঁড়িয়ে গেলে কেন? বসো বসো। মিলি স্মিত হেসে জবাব দিল, সমস্যা নেই ভাইয়া, তোমরা কথা বলো, আমরা বরং পরে আসবো। এই চল চল। ওয়েট ওয়েট ওয়েট, কাউকে কোথাও যেতে হবে না, সবাই থাকো। ওরা হলো আমার ফ্রেন্ড, হীরের সঙ্গে দেখা করতে এসেছে, তোমরাও পরিচিত হয়ে নাও। এশা চোখ জোড়া সরু করে বলে উঠল,